ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন বিজনেস আওয়ারে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি হোসাইন শাহাদাত। রবি থেকে বৃহস্পতিবার দুপুর 1টায় প্রচারিত হচ্ছে এই অনুষ্ঠান। থাকছে দেশ বিদেশের ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর এবং খবরের বিশ্লেষণ, সাথে থাকছে শেয়ার বাজার এবং মুদ্রা বাজারের আপডেট। বায়ুদূষণ বন্ধের লক্ষ্যে মেয়াদ উত্তীর্ণ ও ফিটনেসবিহীন যানবাহন বন্ধ করে বৈদ্যুতিক এবং হাইব্রিড যানবাহনের ব্যবহার বৃদ্ধি, বর্জ্য পোড়ানো বন্ধ করে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের ব্যবস্থা করা এবং নির্মল বায়ু আইন প্রণয়ন করা সহ মোট 8 দফা সুপারিশ উত্থাপন করেছে বাংলাদেশ পরিবেশ ও বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র ক্যাপস। মঙ্গলবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বিশ্ব ধরিত্রী দিবস 2025 বায়ুদূষণ নিয়ন্ত্রণে করণীয় বিষয়ে যৌথ সংবাদ সম্মেলনে এসব সুপারিশ করে সংগঠনের নেতারা। সংবাদ সম্মেলনে মূল প্রবন্ধ পাঠ করেন প্রফেসর ডক্টর আহমেদ কামরুজ্জামান মজুমদার। তিনি বলেন, শতভাগ নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার নিশ্চিত করতে পারলেই নির্মল বায়ু নিশ্চিত পাওয়া সম্ভব। সংবাদ সম্মেলনে বিভিন্ন সময় তথ্যউপাত্ত নিয়ে ক্যাপসের বিশ্লেষণ তুলে ধরা হয়, যেখানে বলা হয় দেশের বিভিন্ন জেলার বায়ুর মান বিভিন্ন রকম। জেলাগুলোর মধ্যে সবচেয়ে দূষিত বায়ুর জেলা হিসেবে চিহ্নিত করা হয়েছে গাজীপুর। জনসচেতনতার পাশাপাশি পরিবেশ ধ্বংসকারীদের বিরুদ্ধে কঠোর আইন করে তা বাস্তবায়নের উপরও জোর দেওয়া হয় অনুষ্ঠানে। শিল্পে গ্যাসের দাম বৃদ্ধি অযৌক্তিক এবং অন্যায্য। এর ফলে মারাত্মক ক্ষতির মুখে পড়বে শিল্প ব্যবসা বাণিজ্য, এমন উদ্বেগ প্রকাশ করেছেন শিল্প উদ্যোক্তারা। বিনিয়োগেও প্রভাব পড়ার আশঙ্কা তাদের। জ্বালানি খাতের বিশ্লেষকরা বলছেন, দাম বাড়ালেই নিরবচ্ছিন্ন গ্যাস পাওয়া যাবে তার কোনো নিশ্চয়তা নেই, বরং বাড়তি দাম নতুন শিল্প বিকাশের পথ রুদ্ধ করে দেবে বলে মনে করেন তারা। দেশের শিল্পে জ্বালানি সংকট দীর্ঘদিনের। নিরবচ্ছিন্ন গ্যাস দেওয়ার কথা বলে ইতিপূর্বে গ্যাসের দাম দ্বিগুণ করলেও সে কথা রাখেনি সরকার। ফলে সক্ষমতার পুরোটা কাজে লাগাতে পারছে না দেশের শিল্প কারখানাগুলো। এতে কমছে উৎপাদন। এমন বাস্তবতায় আবারও বাড়ল গ্যাসের দাম। পুরনো গ্রাহকদের বর্ধিত দর গুনতে না হলেও নতুন শিল্পের বয়লারে ব্যবহৃত গ্যাসের দাম ঘনমিটার প্রতি বেড়েছে 10 টাকা। আগের দাম 30 টাকা থেকে বাড়িয়ে 40 টাকা এবং ক্যাপটিভে 31.5 টাকা থেকে বাড়িয়ে 42 টাকা করা হয়েছে। গড় বৃদ্ধির হার 33%। উদ্যোক্তারা বলছেন, একদিকে জ্বালানি সংকট, ব্যাংক ঋণের উচ্চ সুদহার, অন্যদিকে গ্যাসের দাম বৃদ্ধি শিল্প খাতে নেতিবাচক প্রভাব পড়বে, যা নতুন বিনিয়োগের জন্যও বাধা বলে মনে করছেন তারা। প্রতি বছরই আমাদের 2-3বার গ্যাসের মূল্য বৃদ্ধির যে একটা খড়গ আমাদের উপর নেমে আসছে, এটাতে আমরা হিমশিম খাচ্ছি। আমরা আন্তর্জাতিক বাজারে সক্ষমতা আমরা পিছিয়ে পড়ছি। আর সবচেয়ে বড় কথা হলো যে প্রোডাকশন এত বেশি হ্যাম্পার হচ্ছে যে আমাদের বিকল্প আমাদের আনতে হচ্ছে এলএনজি অথবা আমাদের সিলিন্ডার গ্যাস অথবা অন্য কোনো বিকল্প পথে গ্যাসের সরবরাহ দিয়ে কোনোভাবে আমাদের প্রোডাকশনকে সামাল দিতে হচ্ছে। তো এটা তো আসলে কোনো সমাধান নয়। নতুন গ্যাসের দাম বাস্তবিক নয় উল্লেখ করে উদ্যোক্তারা বলছেন, এর ফলে প্রভাব পড়বে কর্মসংস্থানে, বাড়বে উৎপাদন খরচ, প্রভাব পড়বে রপ্তানি খাতে। গ্যাসের দাম যেটা বাড়াইছে সেটা কিন্তু তারা যে জিনিসটা করছে এটা অ্যাকচুয়ালি সত্যিকার অর্থে এটা কোনো নীতিমালায় পড়ে না। আপনি যখন দেখবেন আমার পাশে একজনকে আপনি 42 টাকায় দিচ্ছেন বা 40 টাকায় দিচ্ছেন, আমার তো 31 টাকা, তখন তো আপনি আমাকে দিতে চাইবেন না। তখন আপনি ইচ্ছা করে আমার মিলটা বন্ধ করে দিবেন যে না, এখানে তো রেট কম, এখানে না দিয়ে একে দাও, তাহলে আপনি দেখবেন আপনার লাভ। অন্যদিকে আপনি কখন বাড়ালেন? যখন বিশ্ব বাজারে তেল এবং গ্যাসের মূল্য সর্বনিম্ন, এবং এই ফল কিন্তু পৃথিবীর সবাই এনজয় করবে। যেহেতু দাম কমে গেছে, পৃথিবীর সব দেশে কিন্তু গ্যাস এবং বিদ্যুতের দাম কিন্তু কমে যাবে। ওই সময় বাংলাদেশে নীতি নিলেন প্রাইস বেড়ে যাবে।
তাই আমি মনে করি গভর্নমেন্টকে এটাকে রিথিঙ্ক করা উচিত। বিনিয়োগ ও রপ্তানি বাড়াতে নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। বাড়তি দামেও তা পাওয়ার নিশ্চয়তা নেই বলে মনে করছেন তারা। উচ্চ মূল্য দিয়েও আসলে গ্যাস সরবরাহের নিশ্চয়তা এই মুহূর্তে নেই সরকারের হাতে। সুতরাং এর ফলে একদিকে তারা গ্যাসের প্রাপ্যতা যেমন নিশ্চিত হবে না, আবার অন্যদিকে উচ্চ গ্যাস ব্যবহারের জন্য যে উচ্চ মূল্যের গ্যাস ব্যবহারের জন্য যে কারণ, সেটা আসলে সামগ্রিকভাবে শিল্পের জন্য খুব সহায়ক কোনো একটি মূল্য কাঠামো এর মাধ্যমে ঘোষিত হচ্ছে বলে মনে হয় না। এলএনজি নির্ভরতা থেকে বেরিয়ে স্থানীয় উৎস থেকে গ্যাস অনুসন্ধানে জোর দেওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা। দর্শক, আপনারা দেখছিলেন জ্বালানি সংকটে এমনিতেই আগে থেকে আসলে ভুগছিলেন দেশের শিল্প খাত, তার উপর আবারও দাম বাড়ানোর ফলে, গ্যাসের দাম বাড়ানোর ফলে কিন্তু নতুন করে শঙ্কা দেখা দিয়েছে। বিশেষ করে নতুন বিনিয়োগের ক্ষেত্রে কিন্তু এটি বড় ধরনের বাধা তৈরি করছে, এমনটাই বলছেন উদ্যোক্তারা। আসলে আমাদের এত বছরেও জ্বালানি নিয়ে আমরা এখন পর্যন্ত কার্যকর কোনো কৌশল গ্রহণ করতে পারিনি বাংলাদেশ, এবং সেই জায়গা থেকে প্রতি মুহূর্তে আমাদের এই জ্বালানি সংকট মোকাবেলা করতে হচ্ছে, এবং এর সবচেয়ে বড় ভুক্তভোগী কিন্তু দেশের শিল্প এবং বাণিজ্য। আমাদের আসলে জ্বালানি কৌশল কেমন হওয়া উচিত, আগামীর জ্বালানি কৌশল, সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করতে চাই। আমাদের সাথে একজন বিশিষ্ট জ্বালানি বিশেষজ্ঞ যুক্ত হয়েছেন, ডক্টর এজাজ হোসেন। তিনি বুয়েটের সাবেক অধ্যাপক। জনাব এজাজ হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি বিজনেস আওয়ারে। জনাব এজাজ, আপনার কাছ থেকে যেটি জানতে চাইব যে আমরা আসলে এত বছরে আমরা যে জ্বালানি কৌশল নিয়ে অন্তত গত 20-25 বছরে আমরা এই পর্যায়ে এসেছি, আমরা দাবি করি যে আমাদের অনেক বেশি বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা আছে, আমাদের অনেক কারখানা হয়েছে, কিন্তু গ্যাসের এখন পর্যন্ত আমরা বলে থাকি যে আমাদের গ্যাসের অনেক মজুদ আছে, কিন্তু আমরা সেই মজুদটা সেভাবে এখন পর্যন্ত উত্তোলন করতে পারিনি। সব কিছু মিলিয়ে আমাদের কাছে, অন্যদিকে আমরা আবার এলএনজি নির্ভর একটি জ্বালানি খাতে পরিণত হয়েছি। সবকিছু মিলিয়ে আসলে আমাদের জ্বালানি কৌশলের জায়গায় আপনি মোটা দাগে কি ব্যর্থ হয়ে দেখেন? ধন্যবাদ। অ্যাকচুয়ালি আপনি ঠিকই বলেছেন যে এত বছরেও আমরা এখানে কোনো একটা নীতির মধ্যে আসতে পারিনি। হ্যাঁ, এটার মূল কারণ হচ্ছে যে বাংলাদেশে বেশিরভাগ সরকার যখন আসে, তারা রাজনৈতিক কারণে আর পলিটিক্যাল গ্রাউন্ডে অনেক অনেক জিনিস করে, যেটা আমরা বিশেষজ্ঞ হিসাবে যেটা বলবো আর যেটা করা দরকার সেটার বাইরে। হ্যাঁ, এবং সমস্যাটা তখন বাড়তেই থাকে, এবং যখন একটা সমস্যা একটা পর্যায়ে আসে, একটা মোটামুটি একটা গোঁজামিল দিয়ে একটা সলিউশন করার চেষ্টা করে, সেটা আবার সমস্যাটাকে আরো বাড়িয়ে দেয়। এই করতে করতে আমরা এইখানে এসেছি। অ্যাকচুয়ালি আমরা এখন একটা অত্যন্ত কঠিন একটা অবস্থানে এসেছি, যেটা থেকে বার হওয়া এত কঠিন যে অ্যাকচুয়ালি মানে বিশেষজ্ঞ হিসাবে আপনাকে আমি কোনো রকম কোনো সলিউশন দিতে পারবো না, কারণ ওটা যদি থাকতো তাহলে তো সবাই ওটাই করতো। এখন কথা হচ্ছে যে কঠিন যেগুলা জিনিস করণীয় আছে, সেটা তো আমিও জানি, আপনিও জানেন, এই মুহূর্তে করা যাবে না। সেটা হচ্ছে আমরা যদি গৃহস্থলী থেকে এবং এই সিএনজি যেটা বলি, এখান থেকে যদি গ্যাসটা আমরা স্টপ করে দিই, বন্ধ করে দিতে পারি, এবং এই গ্যাসটাকে আমরা শিল্পে ডাইভার্ট করি, এবং ধীরে ধীরে শিল্পকে বলি যে আপনাদেরকে যেই মূল্যে আমাদের গ্যাস প্রস্তুত হচ্ছে আর আসছে, সেই মূল্যটাই আপনাকে দিতে হবে, তাহলে হয়তো আমরা একটা জায়গায় যেতে পারবো। বাট এই মুহূর্তে আমাদের উপদেষ্টা নিজেই বলেছেন যে কোনোটাই উনি করতে পারবেন না গৃহস্থলী থেকে ইয়ে করা। এখন কথা হচ্ছে যে একটা জিনিস হয়ে গেছে অনেকদিন ধরে, গৃহস্থলীতে এবং সিএনজিতে কোথাও গ্যাসের কনজাম্পশনটা বাড়তে দেয়া হচ্ছে না। তার মানে অ্যাটলিস্ট একটা জিনিস আমরা করেছি, যে সমস্যাটাকে ওইদিকে আমরা বাড়তে দিচ্ছি না। কিন্তু এটা তো ইন্ডাস্ট্রির ক্ষেত্রে, শিল্পর ক্ষেত্রে প্রযোজ্য হবে না। কারণ হচ্ছে শিল্পকে যদি গ্রো করতে না দিই, তাহলে তো আমাদের দেশের ইকোনমি ব্যাহত হবে, এবং আমাদের যে ডলার যেটা আসে সেটা আমাদের একটা বিশিষ্ট শিল্প থেকে আসে। আমরা জানি যে রেডিমেড গার্মেন্টস থেকে আমাদের আসে, এবং ওইটার একটা ব্যাকওয়ার্ড লিঙ্কেজ টেক্সটাইল ইন্ডাস্ট্রি গুলো আসে। এই সেক্টরকে যদি আমি লালন না করি, তাহলে তো আমাদের ডলারের অবস্থা অত্যন্ত খারাপ হয়ে যাবে। অন্য সবগুলাই আছে যেগুলা ইম্পর্টেন্ট, বাট নট অ্যাজ ইম্পর্টেন্ট অ্যাজ আমাদের যেটা বলি বস্ত্র শিল্প যেটা। হ্যাঁ,
তো বস্ত্র শিল্পকে কিভাবে লালন করতে পারবে সেটা সরকারকে চিন্তা করতে হবে। কিন্তু সরকার যে কথাটা, যে বার্কের চেয়ারম্যান 2 দিন ধরে যে কথাটা বলছে যে 75 টাকার এলএনজি কিনে আমি তো 17 টাকা দিতে পারি না, ইট ইজ ট্রু উনি যে কথাটা বলছেন, কিন্তু আমাদের তো নিজস্ব গ্যাস আছে, এবং এখন যেটা হচ্ছে এটা 70-70 ভাগ আমাদের নিজস্ব গ্যাস, আর 30 ভাগ হচ্ছে আমাদের এলএনজি। তাহলে দামটা যদি আমরা ওইখান থেকে বার করি, তাহলে কিন্তু ওনার এই 17 টাকার ইকুয়েশনটা ম্যাচ করে না উনি যদি ঠিক মতো করেন। এবং ওই সরি 75 টাকার হয় না, ওটা আরো কম হয়। ধীরে ধীরে কোনো একদিন হয়তো 75 টাকায় আসবে, কিন্তু ওই দিন আসার আগেই আমরা দেখছি সরকার শিল্পের উপরে সেই চাপটা দিয়ে দিচ্ছে। এখন কথা হচ্ছে এর কারণটা কি? এর কারণটা হচ্ছে যে সরকারি যেই সব কনজামশন গুলো আছে, যেরকম একটা হলো পাওয়ার, হ্যাঁ, বিদ্যুৎ যারা তৈরি করে পাওয়ার প্ল্যান্ট, আরেকটা হচ্ছে সার কারখানা, এখানে সরকার ওই 17 টাকার কমেই বিদ্যুৎ গ্যাস দিচ্ছে, কিন্তু ওনাদেরকে বলছে 30 টাকা 40 টাকা দিতে হবে। এইটাই ওনারা ফাইট করছে শিল্প, যে কেন আমরাও কেন আমাদের দেশীয় যে গ্যাসটা আছে এইটার সুবিধাটা আমরাও কেন পাবো না। তাহলে এইটা কিন্তু অনেক পুরাতন একটা নীতির কথা আমাদেরকে চিন্তা করতে হবে, যে আমরা অনেক আগেই এই নীতিগুলা করা উচিত ছিল, যাতে করে এই অবস্থায় যেন শিল্প না আসে। তো শিল্পকে আমরা এমন একটা জায়গায় ঠেলে দিয়েছি যে ওরা অনেকেই বলছে যে এইভাবে যদি চলতে থাকে তাহলে আমরা সার্ভাইভ করতে পারবো না। তাহলে এই মুহূর্তে সরকারের সবচেয়ে সর্বোচ্চ পর্যায়ে একটা বৈঠক হওয়া উচিত যে আমাদের কি করণীয়, কিন্তু সেটা কিন্তু হচ্ছে না। আমরা দেখছি যে মোটামুটি অ্যাডমিনিস্ট্রেটিভলি, হ্যাঁ, আমলারা যে কথাটা বলছে, আমলারা তো সেটা বলবেই যে আমি গ্যাস কিনছি এত টাকায় বিক্রি করছি, আমি 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 কি করে দেবো? দ্যাটস ট্রু। সাবসিডি তো সরকারকে দিতে হবে যদি দিতে হয়, আবার যদি কোনো সেক্টরকে ওইভাবে বন্ধ করে দিতে হয় সরকারকে করতে হবে। সরকার মানে হচ্ছে এখানে এগুলো এত ইম্পর্টেন্ট, এত বড় জিনিস যে একজন লোক, আমি যদি উপদেষ্টার কথা বলি, কি বলে এনার্জি উপদেষ্টা, উনি একলা পারবেন না, এটা অনেক বড় একটা জিনিস। হ্যাঁ, তো এখন কথা হচ্ছে যে আমাদেরকে ধীরে ধীরে বাস্তবতাটা মেনে এমন একটা নীতিতে আসতে হবে যেখানে আমাদের জন্য যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেক্টর, সেইখানে গ্যাসটা যাওয়া দরকার। এই যে বিদ্যুতে আমি যদি এখন বলি ঠিক আছে আপনি বিদ্যুতে গ্যাস দিয়েন না, হ্যাঁ, আপনি শিল্পকে বাঁচান, তখন সবাই বলবে তাহলে বিদ্যুৎ কি হবে? লোডশেডিং হবে তো সারা দেশে, হ্যাঁ, কিংবা আমাদের অনেক চড়া মূল্যে আমাদেরকে ফার্নেস অয়েল দিয়ে বিদ্যুৎ তৈরি করতে হবে। তো এই কথাগুলার উত্তর কে দেবে? এই উত্তর কে দেবে? স্যার, স্যার একটা বিষয় মানে আমার জানার আগ্রহ আর কি, সেটা হচ্ছে গত সরকারের আমলে আপনার মনে থাকার কথা স্যার, আপনারা যখন যারা বিশেষজ্ঞ আছেন জ্বালানি নিয়ে দীর্ঘদিন ধরে গবেষণা করছেন, পড়াচ্ছেন, নিজেরা পড়েছেন, এই যে আপনারা যখন কোনো ধরনের প্রস্তাবনা দিতেন, কোনো পরামর্শ দিতেন সরকারকে, আমাদের বিগত সেই সময়কার যিনি জ্বালানি উপদেষ্টা ছিলেন অন্তত 10-15 বছর ধরে, তিনি সবসময় আপনাদের এই পরামর্শগুলোকে কিন্তু তিনি ছুঁড়ে ফেলে দিয়েছেন। আমরা দেখেছি যে মানে আপনারা গ্রাউন্ড রিয়েলিটি না বুঝে মন্তব্য করেন বা পরামর্শ দেন, এমনটাই তিনি বলতেন। সেই জায়গা থেকে আপনাদের পরামর্শগুলো কিন্তু সেভাবে গ্রহণ করা হয়নি, যার ফলশ্রুতিতে আমরা দেখেছি যে এই যে অব্যবস্থাপনা, একটা টেকসই নীতিতে আমরা যেতে না পারা, আজকের এই একটি ঝুঁকিপূর্ণ অবস্থায় যে আমরা এসেছি জ্বালানি খাতে, সেই জায়গাটাতে বর্তমান সরকার কি এখন পর্যন্ত সেই জায়গা থেকে সরে এসছে? মানে আপনারা যারা আছেন বিশেষজ্ঞ, যারা আসলে বিষয়গুলো জানেন, তাদেরকে নিয়ে সরকারের আলোচনা করে একটা সমাধানের জায়গায় আসার ক্ষেত্রে এখন পর্যন্ত কোনো উদ্যোগ কি দেখছেন? না, আমি তেমন কিছু দেখছি না। আমি যেটা এর আগেও বলেছি যে আমলাতান্ত্রিক ভাবেই আমাদের দেশে সবকিছু হয়, এবং আমলারা যেইভাবে বোঝেন জিনিসটা ঠিক সেইভাবেই করা হয়। আরেকটা হচ্ছে পলিটিক্যাল। আমি যেটা বললাম যে পলিটিক্যালি আমি যদি অলসো দেখি, হ্যাঁ, এই সরকারও তো একরকম পলিটিক্যাল সরকার, ইন দ্য সেন্স দ্যাট ওনাদেরও তো চিন্তা করতে হবে কে কি বলবে, কে কি করবে, তো সেই চিন্তাটা ওনারাও মাথায় রাখে। কিন্তু যেটা হয়েছে আমাদের এই দীর্ঘদিন অবহেলার কারণে, গভর্নেন্সের অবহেলা, তারপরে প্রাইসিং, সবকিছুর অবহেলার কারণে, সবচেয়ে বড় হচ্ছে আমি নিজের এক্সপ্লোরেশনটা করি নাই, এবং
ওনারা তো এখন বলতেই পারে, এখন আমরা তো এগুলো ইনহেরিট করেছি, এই সমস্যাটা তো আমরা করি নাই, কিন্তু এই সমস্যা থেকে আমরা কিভাবে বেরিয়ে আসতে পারি সেটাও কিন্তু ওনারা করছে না। ওনারা যেটা করছেন যে অ্যাডমিনিস্ট্রেটিভলি যেটাকে যেখানে যতটুকু মানে সামাল দেওয়া যায় সামাল দিয়ে চলছেন। মানে এনার্জি সেক্টরে আমাদের ভবিষ্যৎ অত্যন্ত এখন কঠিন। এই কঠিন সময় কঠিন সিদ্ধান্ত আমি তো বললাম নেওয়া কি এই সরকারের পক্ষে সম্ভব হবে? হয়তো হবে না, কিন্তু আপনি যেটা কথা বলেন আমাদেরকে ডেকে সবার সাথে আলোচনা করে সবচেয়ে ভালো কি হয়, ইভেন গভর্নমেন্টের সর্বোচ্চ, স্পেশালি এখানকার ডলারের ব্যাপার চলে আসে, ইকোনমির কথা চলে আসে। কিছু ইকোনমিস্ট, আমরা যারা এনার্জি কাজ করি, দেশের যারা ইকোনমি নিয়ে কাজ করে, সবাই মিলে আমরা যদি বসে একটা সিদ্ধান্ত নিই এবং সেই অনুযায়ী যদি একটা প্ল্যান করে আগাই, তাহলে আমি মনে করি একটা সমাধান আসবে। আজকে আসবে না, কিন্তু ধরেন 3-4 বছরের মাথায় আসবে। কিন্তু আমরা এখন যেভাবে চলছি, যেভাবে আছি, এইভাবে যদি আমরা চলি তাহলে 5 বছরের মাথাও আসবে না এবং ধীরে ধীরে সিচুয়েশনটা আরো খারাপের দিকে যাবে। স্যার, আপনি যেটি বলছিলেন যে কিছু কঠিন সিদ্ধান্ত নেওয়ার কথা, বিশেষ করে গৃহস্থালী যে গ্যাস এবং সিএনজিতে গ্যাস বন্ধ করে সেটি শিল্পে দেওয়া, সেটি হয়তো সরকারের পক্ষে আসলে সম্ভব না, কারণ এটি একটি বড় ধরনের চাপ তৈরি করবে সরকারের উপর। সেই জায়গাটাতে আসলে এই মুহূর্তে বিকল্প সমাধান কি আছে? সরকারের হাতে আসলে কোনো সমাধান কি সেভাবে আছে? মানে আমরা এলএনজির উপর পুরোপুরি নির্ভরশীল, মানে নির্ভরতা আরও সামনের দিনে বাড়বে নাকি কমানোর সুযোগ আছে? আসলেই কি কোনো শর্ট টার্ম বা মিড টার্ম কোনো সমাধান কি সরকারের হাতে আছে? ইয়েস, শর্ট টার্ম যে সমস্যার সমাধান আছে, একটা হচ্ছে যে ওনারা কোনো অবস্থায় যেন গৃহস্থলীতে এবং সিএনজিতে ওনারা যেন আর নতুন কোনো যেন কানেকশন না দেয়, তো ওখানে ওই প্রবলেমটাকে যেন না বাড়ানো হয়। এটা হলো নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, আপনারা তো জানেন এই ব্যাপার নিয়ে আমি অনেক দিন অনেকভাবে কথা বলছি, তথ্যও দিয়েছি সবাইকে, সাংবাদিকদেরকে সবাইকে, যে প্রচুর অ্যামাউন্টে আমাদের গ্যাসের চুরি হয়, গ্যাসের অপচয় হয় এবং গ্যাসের এই অনিয়ম যেটা বলি, এটাকে স্টপ করলে আমাদের হাতে এখন যতখানি গ্যাস আসবে তাতে কিন্তু সাময়িকভাবে হলেও আমরা কিন্তু ইন্ডাস্ট্রির প্রবলেমটা সলভ করতে পারি। এই প্রবলেমটা আমরা আগের সরকারকে ব্লেম করেছি, তারা সরকারের পুষ্ট প্রতিক্রিয়ায় এটা হয়েছে, কিন্তু এখন তো তারা নাই। কিন্তু এখনো কেন চুরি হচ্ছে, এখনো কেন ইনলিগাল কানেকশন বন্ধ হচ্ছে না? এই যে একটা সার্বিক যে অব্যবস্থাপনা, এটা মনে হচ্ছে আমাদের একটা সিস্টেমের মধ্যে আমাদের মানে আত্মার মধ্যে ঢুকে গেছে, যে আমরা কেউই বার করতে পারি। এখন করাপশন, এই সরকার এসেও কি করাপশন বন্ধ করতে পেরেছে? সবখানে একই রকম করাপশনের মতো সবার কাছ থেকে শুনছি। কিছু কিছু করেছে, কিছু কিছু জায়গায় সচেতন হয়েছে, কিন্তু যেখানে সবচেয়ে ইম্পর্টেন্ট, এখানে যে গ্যাসের এখন তো প্রচুর দাম। হ্যাঁ, একটু গ্যাস চুরি মানে তো আমাদের এলএনজি চুরি। আমাদের তো নিজস্ব আগের যে সস্তা গ্যাস নিজস্ব, ওটা তো না, এখন তো এলএনজি চুরি হচ্ছে, এটা তো মনে রাখতে হবে। তো এখানে যদি ওনারা যদি কমাতে পারে এই গ্যাসের অনিয়ম চুরি, তাহলে কিন্তু আমাদের সাময়িকভাবে এই প্রবলেমটা হ্যান্ডেল করা যায়। আরেকটা হচ্ছে, প্রবলেমটা যদি আমরা দেখি, আমরা যেটা বলছি এইটা হচ্ছে এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রির ক্ষেত্রে এই সমস্যাটা আমরা চিহ্নিত করছি। অন্যরা সামহাউ ম্যানেজ করতে পারছে ওর পারবে, ওর ওইটাই তো সমস্যা, তাদের তো মানতেই হবে। তাহলে যেই যেই জায়গা আমরা দেখিয়ে দিয়েছি, হ্যাঁ, গাজীপুর, আশুলিয়া, নারায়ণগঞ্জ, ঢাকার আশেপাশে ময়মনসিংহের একটা জায়গা, এই 5টা জায়গা, সারা বাংলাদেশের এই 5টা জায়গায়, এই 5টা পয়েন্টে ওনারা যদি 100 থেকে 200 MMCFD গ্যাস এখন যা দিচ্ছে তার থেকে বেশি দেয়, হ্যাঁ, অন্য সেক্টর থেকে অল্প অল্প করে কেটে এনে দেয়, তাহলে কিন্তু এই শিল্পগুলো আপাতত বেঁচে যায়। ইন দ্য মিন টাইম ওনারা একটা ভালো পরিকল্পনা গ্রহণ করতে পারেন। ওনারাই আরেকটা জিনিস হচ্ছে, দেখেন যেটা হচ্ছে আমাদের গ্যাসের শর্টেজ কিরকম। আমাদের একটা তো শর্টেজ হচ্ছে আমাদের নিজস্ব গ্যাস আমরা উত্তোলন যা করতে পারি তার থেকে করতে পারছি না তো বেশি, ঠিক আছে, কিন্তু আমরা তো আমদানি করতে পারি। তা আমদানি তো ওনারা সর্বোচ্চ করছে না। এইটার ব্যাপারে আপনাদের কথা উঠানো উচিত, কেন করছে না? আমাদের দেশ বসে যাচ্ছে, ওনারা কেন? আমদানি করতে গেলেই কিন্তু ওদের ডলার লাগবে, সেই ডলারটা আবার আমাদের বাংলাদেশ ব্যাংক বলেন কিংবা অর্থ মন্ত্রণালয় ছাড় দিচ্ছে না, দিচ্ছে অনেকখানি দিচ্ছে, কিন্তু ওনারা প্রবলেমটাকে জাস্ট ম্যানেজ করার জন্য দিচ্ছে। এই যে শিল্প বসে যাচ্ছে, এখানে যে আরো একটু গ্যাস লাগবে, কিন্তু ওনারা যদি গ্যাস ইম্পোর্ট করে আর একটু বেশি এখন যা করছে, সেই গ্যাস থেকে ওনারা সবখানে বিতরণ করে দিবে, তাহলে তো ইন্ডাস্ট্রির প্রবলেম সলভ হবে না।
তো এই যে একটা ইম্পর্টেন্ট প্রায়োরিটি বেসিসে আমাদের এই গ্যাসটা আমাদের দেশের এই শিল্পটাকে বাঁচাবার জন্য যেই কাজটা করতে হবে সেই দিকে আমি দেখছি না ওনারা আগাচ্ছেন। স্যার তো ওনারা যদি এটা স্যার এই যে করে, সামনে তাহলে- এই যে নতুন করে যে গ্যাসের দাম বৃদ্ধির যে সিদ্ধান্তটা হলো 33%, বিশেষ করে নতুন কারখানা স্থাপনের ক্ষেত্রে, এই জায়গায় যারা পুরনো ইন্ডাস্ট্রিয়ালিস্ট আছেন তারা বলছেন যে নতুন কারখানা একে তো হচ্ছে যদি দাম বেড়ে যায়, যারা এই মুহূর্তে বিনিয়োগের চিন্তা ভাবনা করছেন অনেকে হয়তো পিছে সরে আসতে পারেন, বিনিয়োগ বাধাগ্রস্ত হবে। অন্যদিকে যারা হয়তো বিনিয়োগে চলে যাবেন, গ্যাস দেওয়ার ক্ষেত্রে এমনিতেই তো যারা ইন্ডাস্ট্রি যারা আছে তারা গ্যাসের প্রায় 30-40% কম গ্যাস পাচ্ছেন বলে তারা দাবি করেন। সেই জায়গাটাতে নতুন কারখানার ক্ষেত্রে যেহেতু দাম বেশি পাওয়া যাবে, সেখানে গ্যাস দেওয়ার ক্ষেত্রে এক ধরনের প্রায়োরিটি থাকবে কিনা সেই আশঙ্কা তারা করছেন। সেক্ষেত্রে এখনকার যারা এক্সিস্টিং আছে তাদের গ্যাস পাওয়ার সম্ভাবনা আরও বেশি কমে যাবে, সেই আশঙ্কাটা কি স্যার আছে কিনা? প্রথমত আমি যেটা বলি, ওনারা যেইভাবে এই জিনিসটা করেছে এটা মোটেই ঠিক না। তার কারণ হচ্ছে এরা যাকে নতুন বলছে এরা কিন্তু নতুন না। কারণ হচ্ছে নতুন বলতে আমি কি বোঝাচ্ছি, নতুন বলতে আমি বুঝি আজকে থেকে ওর যেদিন ওনারা এই সিদ্ধান্তটা দিল দেবে, ওনারা চিন্তা করেছেন এই গ্যাসের দাম বাড়াবে, সেদিন থেকে যদি কেউ ইনভেস্টমেন্ট আরম্ভ করে তাহলে আমি তাদেরকে নতুন বলবো। কিন্তু এরা তো অলরেডি 2 বছর আগে, হ্যাঁ ইনফ্যাক্ট 2 বছর আগে গ্যাসের দাম কিন্তু 15 টাকার মতো ছিল। ওনারা যখন এই ইন্ডাস্ট্রিগুলো সেট আপ করেছে, হ্যাঁ ওনারা যে সেট আপ করেছে তখন ওনারা 14 টাকা হিসাব করে প্রফিট অ্যানালিসিস সবকিছু করেছে। এখন ওটা যদি 40 টাকা দেয় তাহলে সার্ভাইভ করবে কি করে? ইনফ্যাক্ট ওনাদের 30 টাকা ওনাদের জন্য একটা অন্যায়। কারণ হচ্ছে কিন্তু এই অন্যায়টা যাই বলি এটা দেশের বাস্তবতা, সবার উপরে এটা চাপানো হয়েছে 30 টাকা, 15 টাকা থেকে 30 টাকা। কিন্তু এখানে যদি 40 টাকা বলা হয় তাহলে তো ওনাদের একেবারে ডাকাতির মতো অবস্থা হয়ে যাচ্ছে। কারণ ওরা তো ইনফ্যাক্ট এখানে একটা আইন আছে যেখানে বলা হয়েছে এরকম ধরনের জিনিস হলে আপনি পেট্রো বাংলার সাথে আরবিট্রেশন করবেন, তারপরে যেতে পারবেন কোর্টে। পৃথিবীর যে কোনো দেশে ওনারা কিন্তু কোর্টে যেতে পারেন। কোর্টে গিয়ে বলবেন যে আমি ইনভেস্টমেন্ট করেছি জেনে যে গ্যাসের দাম 15 টাকা এবং অন্যরাও এখন পরে বাড়ানো দেখলাম যে 30 টাকা পাচ্ছে, কিন্তু আমাদের জন্য এখন 40 টাকা করে দিচ্ছে। আমরা সার্ভাইভ করবো কি করে? তা আমি মনে করি সরকারকে এখান থেকে অবশ্যই সরে আসা দরকার। ওনারা যদি মনে করেন ভবিষ্যতে আমরা 40 টাকাই রাখবো এবং ভবিষ্যতে যারা ইনভেস্টমেন্ট করবে, এই যে বলা হচ্ছে না বিদেশ থেকে এত ইনভেস্টমেন্ট আসবে আসবে, ওরা তো এখনো কিছুই করে নাই, তাদের জন্য 40 টাকা করুক। এবং ওই টাকাতে কেউ করে কি করে না, যদি করে ভালো, তারা তো ওটা জেনে করবে। কিন্তু এখন যারা যারা অলরেডি তাদেরকে নতুন বলছে এটা অন্যায়। আমি মনে করি এটা অন্যায়, এটা অবশ্যই তাদের জন্য প্রযোজ্য হওয়া উচিত না। ভবিষ্যতের জন্য হতে পারে কিন্তু পুরাতনদের জন্য হবে না। এবং ওনারা আমার বিবেচনায় তারা পুরাতন ইন্ডাস্ট্রি, কারণ তারা অলরেডি ইনভেস্টমেন্ট, তাদের তো ব্যাংকের সুদ বাড়ছে প্রতিদিন, তারা তো চালাতে পারছে না। তা আমি জানি না যে এখন বাস্তবতা ওনারা বিশ্লেষণ করে এই জিনিসটা করবে কি করবে না। স্যার আমরা শেষ করবো একেবারে ছোট করে যদি বলেন, আসলে সরকারের এই মুহূর্তে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় হয়তো খুব বেশি দিন নেই, কিন্তু এই মুহূর্তে আসলে তাদেরকে কি করা উচিত জ্বালানি, একটি টেকসই জ্বালানি নীতিমালা এবং টেকসই জ্বালানি ব্যবস্থাপনা তৈরি করার জন্য? সরি আমি শুনতে পাইনি, আমি ওই আমার প্লেন যায় তো ওখান থেকে। হ্যাঁ বলেন একটু। স্যার যেটি বলতে চাচ্ছি যে অন্তর্বর্তী সরকারের মেয়াদ হয়তো খুব বেশি নেই, কিন্তু একটি টেকসই, যেহেতু এখন পলিটিক্যাল চাপ সেভাবে নেই অন্য সময় যেটি থাকে, এবং দাবি করা হচ্ছে যে দুর্নীতি বা এই জায়গাগুলোতেও সরকার হয়তো বা কিছুটা নিয়ন্ত্রণ করতে পারছে, সেই জায়গাটাতে মানে একটি টেকসই জ্বালানি নীতিমালা করা এবং আমাদের যে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার জন্য এই সরকারের হাতে কি করণীয় আছে? আমি খুব দুঃখের সঙ্গে বলতে চাই যে দুইটি সেক্টর সাংঘাতিক ইম্পর্টেন্ট এবং ডক্টর দেবপ্রিয় সেই কথাটা কিছুদিন আগে বলেছে। একটা হচ্ছে ব্যাংকিং সেক্টর, আরেকটা ছিল এনার্জি সেক্টর। এবং লুটপাটের কথা যেটা আমরা বলি এটা এনার্জি সেক্টরই কিন্তু হয়েছে ইকুয়ালি ব্যাংকিং সেক্টরের সাথে। তো এই সেক্টরকে নিশ্চয়ই তাদের হাতে নেওয়া উচিত ছিল কিছু রিফর্ম করার জন্য। কিন্তু আমরা দেখতে পাচ্ছি রিফর্ম কিন্তু এনার্জি সেক্টরের ক্ষেত্রে ওনারা কিছুই করেন নাই, কিছুই আনেন নাই। এখনো আমলাতান্ত্রিক ভাবে আগে যা ছিল সেইভাবেই চালিয়ে যাচ্ছে। হ্যাঁ, এখানে আমি মনে করি যে অবশ্যই তাদেরকে এক্সপার্টদেরকে নিয়ে, এনার্জি অ্যান্ড ইকোনমিক্স এক্সপার্ট, এবং ওনাদের এখন যে সরকারে যারা বসেছেন তাদের মধ্যে 4-5 জন
আমরা এনার্জি বিশেষজ্ঞ 4 জন দেশের ইকোনমিস্ট সবাই মিলে আমরা একটা ব্রেন স্টর্মিং করে একটা সলিউশন আমরা দিতে পারবো। এর মধ্যে কিছু কিছু কঠিন জিনিসপত্র থাকবে, সেগুলোকে ধীরে ধীরে ওনারা বাস্তবায়ন করুক, কিন্তু এখনই আরম্ভ করার সময়। কিন্তু ওনারা বুঝতে পারছেন না যে এনার্জি সেক্টরটা কত ইম্পর্টেন্ট এবং এটা কোথায় যাচ্ছে এবং আমাদেরকে কতখানি এটা কষ্ট দেবে ভবিষ্যতে। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার কাছ থেকে আমরা আসলে বিস্তারিত জানতে পারলাম এই জ্বালানি নিরাপত্তা বিষয়, এবং সেই অনুযায়ী নিশ্চয়ই সরকার ব্যবস্থা নেবে। আপনাকে অনেক ধন্যবাদ বিজনেস আওয়ারের সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। দর্শক, জাতীয় সংসদ ভবনে ঐকমত্য কমিশনের সাথে বৈঠক নিয়ে ব্রিফ করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আমরা এই মুহূর্তে সরাসরি সেখানে চলে যাচ্ছি। মানে এক্সিকিউটিভের একটা ফাংশন থাকে এবং সেখানে কিছু কিছু অধিকার স্থগিত করতে হয়, তা না হলে জরুরি আইন জারির কোনো অর্থই থাকে না। সেই বিষয়ে ওনারা আর একটু চিন্তা করবেন বলেছেন, আমাদেরকে জানাবেন। আর প্রজাতন্ত্রের নাগরিকতন্ত্রের সম্পত্তি, এটা তো আসলে হবে প্রজাতন্ত্রের সম্পত্তি, এগুলা রাষ্ট্রের কি কি সম্পদ থাকবে সেটা বর্তমান বিধানে যেভাবে আছে সেইভাবে ওনারা সন্তুষ্ট নয়। এটাকে আরও স্পেসিফাইড করতে চান যে রাষ্ট্রের যেমন গভীর সমুদ্রে প্রযোজ্য অধিকারসমূহ, খনিজ সম্পদ, মূল্যবান সামগ্রী এবং ব্লু ইকোনমি, এক্সক্লুসিভ ইকোনমিক জোন, এগুলো রিডিফাইন করতে চান। তা আমরা বলেছি এটা আমরা একমত, তবে বিশেষজ্ঞ পর্যায়ে আরও একটু আলোচনা করে যাতে কোনো কিছু বাদ না যায়, আবার অনেক কিছু যেন আমরা অতিরিক্ত ইনক্লুড না করি রাষ্ট্র সম্পত্তিভাবে, সেটা পরীক্ষা করতে হবে, আমরা একমত। একইভাবে 143(2) এটাও প্রজাতন্ত্রের সম্পত্তি সম্পর্কিত। এটা আমরা বলেছি যে এখন যে বিধান আছে ওখানে সাফিসিয়েন্টলি ডিফাইন করা আছে, এটা নতুন করে আর প্রস্তাব করার দরকার নেই। আর আন্তর্জাতিক চুক্তির ক্ষেত্রে আমরা বিগত দিনে আপনাদের সাথে আলোচনা হয়েছে, এখানে আবার সেটা রিপিট করা হয়েছে জুডিশিয়ারির ক্ষেত্রে। এখানে কেন আসলো সেটা আমরা আমাদের বোধগম্য নয়, কারণ অলরেডি আর্টিকেল 145 ক এটা আন্তর্জাতিক চুক্তির ক্ষেত্রে কি কি বিধান প্রযোজ্য পার্লামেন্টে উত্থাপনের ক্ষেত্রে, রাষ্ট্রপতিকে জানানোর ক্ষেত্রে, এবং সামরিক প্রতিরক্ষামূলক যে চুক্তিগুলো সেটা ক্লোজ সেশনে উত্থাপনের ক্ষেত্রে বলা আছে স্পেসিফিক। তো সেই জন্য আমরা বলছি এটাও প্রয়োজনীয়, এটা অলরেডি আছে। আর রাষ্ট্রের সংজ্ঞার মধ্য থেকে বর্তমানে যে আর্টিকেল 152-তে যে সমস্ত সংজ্ঞার আর্টিকেলটা আছে, সেখানে রাষ্ট্র বলতে সংসদ এবং এক্সিকিউটিভ আর স্ট্যাটিউটরি যে প্রতিষ্ঠানগুলো আছে আর কি, সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান, এগুলোকে রাষ্ট্র বলা হয়। কিন্তু ওনারা রাষ্ট্রের সংজ্ঞার মধ্যে বিচার বিভাগকে ইনক্লুড করতে চান। তা আমরা ওনাদেরকে বুঝিয়েছি যে আসলে রিপাবলিক ইনক্লুডস এভরিথিং, অল দি অর্গানস অফ দি স্টেট, জুডিশিয়ারি, এক্সিকিউটিভ, লেজিসলেচার সহ সকল কিছু। কিন্তু রাষ্ট্র বলতে এখানে রাষ্ট্রের সংজ্ঞা পৃথিবীর বিভিন্ন জায়গার ইনস্ট্যান্স আমরা টেনে দিয়েছি। এই জন্যই রাষ্ট্রের সংজ্ঞার মধ্যে জুডিশিয়ারিকে রাখে নাই, বিকজ সমস্ত মামলাগুলো আপনারা দেখবেন হয় রাষ্ট্র বনাম অথবা রাষ্ট্র আরেকজনকে সু করে, সুড এবং ক্যান বি সুড কথাটা লেখা আছে। তো এইখানে যদি রাষ্ট্র নিজে বিচার বিভাগ হয় তাহলে এখানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হবে, রাষ্ট্র বনাম জুডিশিয়ারি হয়ে যাবে তখন, অথবা জুডিশিয়ারি বনাম জুডিশিয়ারি হয়ে যাবে। সেই জন্য এটা একটা আইডিয়া আছে, রাষ্ট্রবিজ্ঞানে আরও অনেক বিতর্ক আছে, তো এটা ওনারাও চিন্তা করবেন। তো এটা দিয়ে রাষ্ট্রের তেমন কোনো বেশ কিছু পরিবর্তন হবে এমন কিছু নয়। তো সুতরাং সংজ্ঞার ক্ষেত্রে আমরা এখনও ওনাদের সাথে আলোচনা করেছি, ওনারা আলোচনা করবেন, দেখবেন। এই হচ্ছে সংবিধান সম্পর্কিত আমাদের আমার কাগজটা দাও, কোনটা? ও এখানে আছে, এটা ধরো। আমি আপনাদের সুবিধার্থে কালকে কিছু হোমওয়ার্ক করে কিছু জিনিস, কোনটা আপনারা হয়তো প্রায় সময় জিজ্ঞেস করেন যে কতগুলো একমত হলেন, কতগুলো একমত হলেন না। আসলে কোন কোন বিষয়ে একমত হয়েছে সেই সমস্ত বিষয়ে অনেক, আপনারা যদি জিজ্ঞেস করতেন যে কী কী বিষয়ে দ্বিমত হয়েছেন সেটা সুবিধা হতো, কারণ আমরা অধিকাংশ ক্ষেত্রে একমত হয়েছি। এখন কিছু কিছু বিষয় আছে যে আরও বিচার বিশ্লেষণ করতে হবে। যেমন আমি প্রথম থেকে বলি, বেশি সময় নিতে পারবো না আজকে। যেমন প্রিয়াম্বলের ক্ষেত্রে সংবিধান যেহেতু আজকে এখন আমি ক্লোজ করতেছি, এরপরে অন্য বিষয় নিয়ে আমরা শুরু করব।
প্রিয়াম্বলের ক্ষেত্রে আমরা বলেছি পঞ্চম সংশোধনীতে যা গৃহীত হয়েছে তা, অর্থাৎ পঞ্চদশ সংশোধনীর পূর্বে। তো ওনারা এখনো আমাদেরকে সেটা ফিডব্যাক দেননি, এবং এখানে ওনারা যে বলেছেন যে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার ইনক্লুড করা যায় কিনা, বলছি খুবই যায়, এটা আমরা নেব এখানে। আর প্রজাতন্ত্রের ভাগে রাষ্ট্রের নাম পরিবর্তনের ক্ষেত্রে নাগরিকতন্ত্র, জনগণতন্ত্রী বাংলাদেশ, সেটা ওনারা বলছেন যে এটা আমাদের কোনো স্ট্রং পজিশন না, সেটা আমরাও মনে করি। আর অন্যান্য বিষয়ে দেখেন, রাষ্ট্রধর্ম, ভাষা, প্রতিকৃতি প্রদর্শন, নাগরিকত্ব, সংবিধানের এই যে 7 ক এবং খ বিলুপ্তি, এটা অলরেডি ভার্ডিক্টে আছে, 15th অ্যামেন্ডমেন্টের বিলুপ্ত হয়ে গেছে। এগুলোর বিষয়ে সংস্কার কমিশনের প্রস্তাবের সাথে আমরা সম্পূর্ণ একমত। তাহলে এখানে 4, 5টা 6টা হয়ে গেল। দর্শক, ঐক্যমত্য কমিশনের সাথে বৈঠক নিয়ে ব্রিফ করছিলেন বিএনপি নেতা, বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আমরা এতক্ষণ সেখানে ছিলাম। এই মুহূর্তে সময় হয়েছে বিরতির, ফিরছি একটু পর, সাথেই থাকুন। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি বিজনেস আওয়ারে। সাগরনী হত্যা মামলা নথি আগুনে পুড়ে যাওয়ার বিষয় নিয়ে ব্রিফ করছেন অ্যাডমিরাল অ্যাটর্নি জেনারেল আরশাদ রফ। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। নথি আছে কিন্তু পুরানা জিনিস, এটা যেটা আপনাকে একটা জিনিস বুঝতে হবে যে পুরানা জিনিস এভিডেন্স, একটা ছোড়া যদি মার্ডারের একটা ছোড়াও যদি আপনি এখানে রেখে দেন এত 14 বছর পর, এটা তো জং ধরে, ওটা তো ইয়ে হয়। যখন ডিপার্টমেন্ট সুইচ হচ্ছে তারা কি সেগুলো বুঝে নিচ্ছে না? সেটা আপনারা ইনভেস্টিগেশন এজেন্সির কাছে আপনারা জিজ্ঞেস করবেন। রেকর্ড বুঝে নিচ্ছে, কিন্তু আলামত সেটা তো সাধারণত আইওর কাছে থাকে বা কোর্টে থাকে, সেটা একটা ইনভেস্টিগেশন এজেন্সি এটা ভালো উত্তর দিতে পারবে যে এটা বুঝে নেয়। তবে আমার মনে হয় অবশ্যই তারা বুঝে নিচ্ছে, অবশ্যই, কারণ সেটা আলামত দেখেই তদন্তটা করবে। এটা আলামত আসছে, কাজ চলছে, একটু আমি বলতে পারি খুব ভালোই কাজ চলছে এখানে। স্যার, আপনি বলছেন যে পুরোনো যে আপনি কোর্টে কথা বলেছিলেন, আমার মেমোরি যদি লুজ না হয়, যেসব রেকর্ড ছিল সেগুলো পুড়েছে, আমি শুনেছি। যেটাও আমি পুড়েছে সেটা বলিনি আপনাকে, আমি যেটা বলেছি পুড়েছে সেই কথাটা আমি কখনো, পুড়লে তাহলে ইনভেস্টিগেশনে গায়েব হয়েছে, মানে এটাই না ডিবি অফিসে গায়েবের প্রশ্ন, গায়েব শব্দটা আমি ব্যবহার করিনি। জিনিসটা হচ্ছে ডিবির অনেক অফিসার চেঞ্জ হয়ে গেছে, অনেক অফিসার এই মেমোগুলা থাকে রেকর্ড অফিসারদের কাছে থাকে, তাদের থেকে নিয়ে আসা হয়েছে, এসে তাদের এখন ওই অফিসারকে খুঁজে বের করে ভাই আপনি এটা কেন করেছেন, এই জিজ্ঞাসটা কি হয়েছে, এটা কতটুক হয়েছে, কত কিভাবে হয়েছে, কেমনে হচ্ছে, এই জিনিসগুলো তখন দেখতে হয়। সো এই অফিসারগুলোকে ট্রেস আউট করে নিয়ে এসে ওনাদের সাথে কথা বলে ওনাদের সাথে সব কিছু করে কাজ করছে, এই জন্য সময় লাগছে জিনিসটা। কারণ এটা তো পিবিআই এর কাছে আসছে মাত্র 6 মাস আগে, তো পিবিআইকে তো এই জিনিসটাকে গুছাতে হবে, পিবিআইকে এই জিনিসটাকে গুছিয়ে কাজ করতে হবে। একটা যা ইচ্ছা তার রিপোর্ট তো করা যাবে না, এটাতে যে এটা চাইলেও একটা রিপোর্ট করে দিলে সেটা তো হচ্ছে না, তাহলে তো ইনভেস্টিগেশনের দরকার ছিল না। তাহলে আপনি আশাবাদী যে এই 6 মাসে শেষ হবে? আচ্ছা, পিবিআই প্রতি আমাদের আশাবাদ অনেক বেশি। পিবিআই দুর্দান্ত কিছু সাফল্য আমরা পেয়েছি। পিবিআই যদি চায় তাহলে অনেক দ্রুতই অনেক রেজাল্ট আসে। এবার আপনি আশাবাদী কিনা এই 6 মাসে? দেখেন পিবিআই এটা আপনি ইনভেস্টিগেশন এজেন্সিকে প্রশ্নটা সরাসরি করবেন যে ওনাদের কদরে তারা আসছে আমাদের কাছে, যখনই আমরা দেখছি বা তারা নিজেরাও দেখছে যে এখান থেকে আরও কিছু অ্যাঙ্গেল রয়ে গেছে মামলাটার, আরও কিছু জায়গায় ইনভেস্টিগেশন করতে হবে, তখন আমরা বলছি যে আপনারা এটা দেখেন, তারা নিজেরাও দেখছে। এখন অবশ্যই পিবিআই এর কাছে আমরা আশাবাদী যে পিবিআই একটা রেজাল্ট বের করতে পারবে যে কি হয়েছিল, কেন হয়েছিল জিনিসটা। আমি এই স্পেসিফিক প্রশ্নের কোনো উত্তর দিব না ইনভেস্টিগেশন পর্যায়ে। ওকে, থ্যাংক ইউ। আপনাদের ওই পুরানো কথাটা কিন্তু ঠিক না, এটা পুরানো কোনো শব্দ, কারণ শিশিরমণিরও ছিলেন সাথে আমার সাথে, আমরা পুরানোর কোনো শব্দই উচ্চারণ করিনি ওখানে। কিন্তু স্যার উনি তো গায়েবের কথাটা বলছেন। কে? শিশিরমণি, যে বেশ কিছু নথি গায়েব হয়েছে। শিশিরমণি গায়েবের কোনো কথা বলেছে বলে আমার কাছে আমি শুনিনি। সেটা ওখানে কি বলেছেন সেটা উনি জানেন, কিন্তু কোর্টে উনি গায়েবের শব্দটা উচ্চারণ করেননি, আমি জানিও না যে কোন নথি গায়েব হয়েছে। না, প্রতি পুরানো গায়েব হয়নি, কাজ করছে তো। তাহলে যদি পুরতো তাহলে আপনার সামনে তো দেখেন এই যে রিপোর্টটা একটা অগ্রগতি প্রতিবেদন এসছে, সেটা কিভাবে আসলো? কাজ তো করছে এজেন্সি।
প্রত্যেক দিনই কাজ করছে, এটা টপ প্রায়োরিটি দিয়ে কাজ চলছে ওনাদের। তার মানে সব নথি অক্ষত আছে একেবারে শুরু থেকে 2012 সালের 11 এপ্রিলের ঘটনার পর থেকে যা যা ছিল সব আছে, কিন্তু এতদিন পর্যন্ত মিনিমাম কোনো তদন্ত রিপোর্টের অগ্রগতি কিছুই পাওয়া যায়নি। এটা দেখেন, নথি আমার কাছে নাই, নথি আমার কাছে নাই, নথি যার কাছে আছে এই প্রশ্নটা আপনি যখন বলছেন সব নথি অক্ষত আছে, যে প্রশ্নটা নথি আমি যতদূর জানি আমার কাছে কোনো ইনফরমেশন নাই কোনো নথি পুড়েছে বা কোনো নথি গায়েব হয়েছে, আমার কাছে কোনো ইনফরমেশন নাই। এখন আপনি সব নথি বলতে কি বুঝাচ্ছেন সেটা আপনি জানেন, মানে যা পাওয়া গেছে আর কি ওই সময় থেকে সেটা অবশ্যই আছে, নাহলে ইনভেস্টিগেশন করছে কিভাবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। না 6 মাস পর আবার ব্রিফিং করতে হবে। দেশের সাগর রুনি হত্যাকাণ্ড নিয়ে ব্রিফ করছিলেন অ্যাডমিরাল অ্যাটর্নি জেনারেল আরশাদ রফ। আমরা এতক্ষণ সেখানে ছিলাম। সময় হচ্ছে আরও একটি বিরতির, ফিরবো দেশ ও বিশ্ব বাণিজ্যের আরও খবর নিয়ে। সাথে স্বাগত আরেকবার, দেখছেন বিজনেস আওয়ার। এবার জানাবো শেয়ার বাজারের খবর। যাচ্ছি ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে। লেনদেনের নেতিবাচক ধারা কিন্তু অব্যাহত রয়েছে, আমরা দেখতে পাচ্ছি পুরো সপ্তাহ জুড়ে, অর্থাৎ রোববার থেকে যে সপ্তাহ শুরু হয়েছে এখন পর্যন্ত আমরা নেতিবাচক ধারা দেখছি, এবং লেনদেনের পরিমাণও কিন্তু বেশ কম, 243 কোটি টাকা এখন পর্যন্ত লেনদেন হয়েছে। প্রধান সূচক ডিএসসি ইন্ডেক্স 9.5 পয়েন্টের বেশি কমেছে, অবস্থান করছে 5035 পয়েন্টে। ডিএসসি সরিয়া ইন্ডেক্স কমেছে 2.1 পয়েন্ট। ডিএস 30 অবস্থান 1861, কমেছে 1.9 পয়েন্ট। এবং বরাবরের মতোই বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম কিন্তু কমেছে, 185টির বেড়েছে 145, এবং অপরিবর্তিত আছে 68টি কোম্পানির শেয়ারের দর। জানাবো স্বর্ণ এবং রূপার বাজারের আপডেট, সেই সাথে মুদ্রার বেচা কেনার খবর। আমরা যদি মুদ্রার বিনিময় মূল্য দেখি, এই মুহূর্তে 121 টাকায় মার্কিন ডলার কেনা হচ্ছে, বিক্রি হচ্ছে 122 টাকায়। ইউরো 127 টাকায় কিনে 130 টাকায় বিক্রি করা হচ্ছে। পাউন্ড কেনা হচ্ছে 149 টাকায়, বিক্রয় 154। চীনা ইউয়ান 15 টাকা 50 পয়সায় কিনে 17 টাকা 30 পয়সায় বিক্রি করা হচ্ছে। সৌদি রিয়ালের কেনা দর 32 টাকা, বিক্রয় 33 টাকা 10 পয়সা। ভারতীয় রুপি 1 টাকা 32 পয়সা কেনা হচ্ছে, বিক্রয় 1 টাকা 42 পয়সা। স্বর্ণের দাম জানাবো। দর্শক, টালমাটাল পরিস্থিতি কিন্তু স্বর্ণের বাজারে, এবং প্রতিদিন দাম বাড়ছে, এবং এই মুহূর্তে 1,72,000 টাকারও বেশি দাম উঠেছে 22 ক্যারেট স্বর্ণের দামের, এবং সেটি গতকালও কিন্তু 1,68,000 টাকা ছিল, সেখান থেকে বেড়ে এই মুহূর্তে অবস্থায় এসেছে। 21 ক্যারেটের দাম পড়ছে 1,64,000, 18 ক্যারেট 1,41,000 টাকারও বেশি, এবং সনাতন স্বর্ণ বা পুরনো স্বর্ণ যেটি, সেটিও কিন্তু 1,16,000 টাকার বেশি দামে কিনতে হচ্ছে। রূপার আপডেট জানাবো। স্বর্ণের এই তেজি অবস্থার মধ্যেও কিন্তু বেশ শান্ত অবস্থানে রয়েছে রূপা। বেশ কিছুদিন ধরেই একই দামে বিক্রি হচ্ছে। 22 ক্যারেট রূপার দাম প্রতি ভরি 2,578 টাকা, 21 ক্যারেটের দাম 2,449, 18 ক্যারেট 2,111, এবং পুরনো রূপা বিক্রি হচ্ছে 1,586 টাকায়। দর্শক, জানাবো জনপদের শিল্প ও বাণিজ্যের খবর। চট্টগ্রামের পটিয়ার শ্রীমাই খালের যন্ত্রণা থেকে এলাকাবাসী মুক্তি দিতে 133 কোটি টাকা ব্যয়ে মাল্টিপারপাস হাইড্রোলিক এলিভেটর ড্যাম স্থাপন করছে পানি উন্নয়ন বোর্ড, যা থেকে মৌসুমে চাষাবাদ বাড়বে 1100 হেক্টর জমিতে। আবু জাবেদের ছবিতে চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন নয়ন বড়ুয়া জয়। প্রাকৃতিক পানি সংরক্ষণ সহ নদী রক্ষায় এবার চট্টগ্রামের পটিয়ার শ্রীমাই খালে নির্মাণ করা হবে মাল্টিপারপাস হাইড্রোলিক এলিভেটর ড্যাম SED। এটি একটি উন্নত প্রযুক্তির বিশেষ ধরনের বাঁধ। 84 মিটার দীর্ঘ এই বাঁধ নির্মাণ হলে ওই খালে পাহাড়ি ঢল ও বর্ষার পানি সংরক্ষণ করা যাবে। এতে শুষ্ক মৌসুমে কৃষি সেচের কাজে পানি পাওয়া সহজ হবে। চট্টগ্রামের পটিয়া সহ ওই অঞ্চলে শুষ্ক মৌসুমে কৃষিকাজে পানির স্বল্পতা দেখা দেয়। প্রকল্প বাস্তবায়ন হলে উপকৃত হবার আশা পটিয়াবাসীর। পুরো শুকনো এখন যদি বান্ডা দেয় এই পুকুরটা পানি থাকবো, আমরা গোসল করতে পারবো, আরাম চলতে পারবো। আমরা যদি চাষাবাদ করে যদি সুযোগ সুবিধা পাই, আল্লাহ হাতে ধন্যবাদ, এবং আর খেত খামার উৎপন্ন করতে সুবিধা হবে। সরকার আর যে হাম্মাং করে দিয়ে কিন্তু মানে হামকে টিপসই আড়ালাই ভালো হয়ে গেল। ছেলে মেয়েরা স্কুলেতে যেতে পারতো না, খালের পানি এখন অনেক ভালো হয়েছে।
প্রকল্প সংশ্লিষ্টরা জানান এটি বাস্তবায়িত হলে বন্যা নিয়ন্ত্রণ, মৎস্য সম্পদ রক্ষা, ইকো ট্যুরিজমের সুযোগ সৃষ্টি এবং কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। এই ড্যামটি যখন করা হবে, যে পরিমাণ বিপুল জলরাশি আমরা স্টোর করব এবং সেটি যখন এই পুরো পটিয়া শুধু হাইদগাঁও ইউনিয়ন না, আরও বেশ অনেকগুলো ইউনিয়নে তারা যে পরিমাণ ইরিগেশন সাপ্লাইটা করবে, এটার জন্য একটি যুগান্তকারী প্রকল্প হিসেবে কাজ করবে। যে কোনো মুহূর্তে আপনার প্রয়োজন অনুসারে এখানে 10টা গেট থাকবে, উঁচু নিচু করা যাবে। যতটুকু পানি আপনার ডাউনস্ট্রিম বা ভাটিতে দরকার ততটুকু পানি আপনি সেখানে সাপ্লাই দিতে পারবেন। এর আগে 2020 সালে চট্টগ্রামের আনোয়ারার ভরা শঙ্খখালে দেশের প্রথম হাইড্রোলিক এলিভেটর ড্যাম নির্মাণ করা হয়। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। দর্শক, এরই সাথে শেষ করছি বিজনেস আওয়ার। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।